বাংলা আর বাঙালি আর বাঙালিদের ভালোবাসার জিনিস সাহিত্য, উপন্যাস শোনা কিংবা বই পড়া। হ্যাঁ, আমরা যারা বাঙালি সবাই তা জানি। তাহলে চলুন শুনে নিই আজকের গল্পটি। আজকের গল্প বিমল মিত্রের লেখা বউ। সাধু দেখতে পেলাম আবু পাহাড়ে। নানা রকম সাধু, 300 বছর বয়স কারোর, উলঙ্গভাবে ভোলা মহেশ্বর হয়ে গুহায় ধ্যান করছেন। আবার দেখলাম কেউ তানপুরা নিয়ে ধ্রুপদ ধরেছেন এক মনে। পাশে এক শিষ্য পোখরাজ বাজাচ্ছে। আবার কোথাও দেখলাম ইলেকট্রিকের আলো, রেফ্রিজারেটর, হাতের 10 আঙুলে 10টা হিরে পান্না মুক্তোর আংটি, সিল্কের গেরুয়া কাপড় গায়ে প্লেটে করে আঙুর খাচ্ছেন। পাশে বসে সিদ্ধি এক মহিলা পাখার বাতাস করছেন, তার শিষ্য। দেখবার জিনিসের অভাব নেই আবু পাহাড়ে, তবুও সাধু দেখে দেখে সত্যি আমার আর আশ মেটে না। গাইডকে জিজ্ঞেস করি, আর কোনো সাধু সন্ন্যাসী নেই এখানে? আমার গাইড এমন যাত্রী আগে কখনোই দেখেনি। বড় বড় জার্মান, ইংরেজ, ফরাসি ট্যুরিস্টদের সার্টিফিকেট তার কাছে আছে। তারা সবাই দিলওয়ারা মন্দির, সানসেট পয়েন্ট, অচ্ছল মহাদেবের মন্দির দেখে বেরিয়েছে, আর আমি শুধু দেখে বেড়াই সাধু সন্ন্যাসী। ও কি করে জানবে কেন আমার অত আগ্রহ সাধুদের দেখবার জন্য? কিন্তু যোগানন্দ স্বামী দেখা আমি আজও পাইনি। হরিদ্বার, বৃন্দাবন, কুম্ভমেলা, পুষ্পক তীর্থ, কেদারনাথ, গোমুখী কিছুই বাদ রাখিনি। তবু যোগানন্দ স্বামীকে আমার পাওয়া চাই। আমি যে কথা দিয়েছি নিরু বৌদিকে, আজ নয়, আজ থেকে বহু বছর আগে কোথাকার কোন বোয়ালমুড়ি গ্রামের একটি বউয়ের গল্প। ইদোপাড়া গ্রাম। না আছে একটা পোস্ট অফিস, না আছে একটা স্টেশন। রেল স্টেশন থেকে নেমে 22 মাইল গরুর গাড়িতে গিয়ে তবে পৌঁছতে হয় সেই গ্রামে। আর গ্রামও তেমনি। সকাল হতে না হতেই দুপুর গড়িয়ে আসে, আর বিকেল হতে না হতেই সন্ধে ঘনিয়ে আসে। বাঁশঝাড় আর বাদুড়ের রাজ্য। তা মানুষজন আছে বই কি, বাঁশের লাঠি হাতে 2-1টা লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাও কচিত কদাচিৎ। কাছে শব্দ পেলে তবেই বোঝা যায় মানুষজন আছে কোথাও কাছাকাছি। গরমে ছুটি হয়েছিল। বিধবা পিসিমার জমি জমা যা কিছু সব ওই বোয়ালমুড়িতে। খাজনাপত্র দিয়ে যদিও বা 5টা টাকা আসে ঘরে, তাও তো লাভ। বছর বছর গিয়ে সময় মতো আদায়পত্র করলে বিধবার হাতে তবু কিছু টাকা আসে। কিন্তু আসলে যাওয়ার লোকেরই অভাব। সেইবার আমিই গেলাম, আর গিয়ে উঠলাম পিসিমার আমলের কাছারি বাড়িতে। রাঙা জ্যাঠাইমা বুড়ো হয়ে গেছে, চোখে দেখতে পায় না। অন্ধ মানুষ উঠোনে রোদে বসেছিল, বলে, থাক থাক বাছা, পায়ে হাত দিতে হবে না। তারপর চিৎকার করে উঠল, ও বৌমা, বৌমা, কোথায় গেলে? দেখো যতীনের ছেলে এসেছে। কিন্তু বৌমাকে আশেপাশে কোথাও দেখা গেল না। গোটা কতক ছোট ছেলে মেয়ে কোথা থেকে এসে সামনে হাজির হলো। বললাম, ফটিকদা কোথায়? জ্যাঠাইমা বললে, কাঁকুর গাছিতে গেছে চোত কিস্তির সময়, বাবুদের বাড়ির কাজে। তার খাবার নাই বা সময় নেই এখন। গেল শনিবার বাড়িই আসতে পারেনি। তারপর একটু থেমে আবার বললে, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? যতীনের ছেলে এসেছে দেখো, ও বৌমা। ছোট মেয়েটা এতক্ষণ দাঁড়িয়ে হাঁ করে আমাকে দেখছিল। তাকে কোলে তুলে আদর করতেই সে ভ্যা করে কাঁদতে শুরু করেছে। সবাই নামিয়ে দিয়ে আবার নিজের কাছারি বাড়িতেই চলে আসছি। উঠোনের আতার গাছের কাছে আসতে কে যেন ডাকলে, ঠাকুরপো। পেছন ফিরতেই দেখি দরজার একপাশে মস্ত এক গলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে নিরু বৌদি। হাসি হাসি মুখ। বললে,
আমাদের চণ্ডী মণ্ডপটা খালি পড়ে আছে, ওখানেই থাকবেন আপনি। বললাম, কেন? কাছারি বাড়িতেই তো ভালো। নীরু বৌদি বললে, ওখানে মানুষজন থাকে নাকি? সাপ খোপ আছে। আপনি চা খান তো? আধ ঘন্টা বাদে একটা ছোট ছেলে এসে ফালিতে বাঁধা একটা চাবি দিয়ে গেল আর বললে, আপনি হাত মুখ ধুয়ে নিন, চা পাঠিয়ে দিচ্ছে মা। প্রথম দু একদিন প্রজাদের খবরাখবর দিতে কেটে গেল। মালোপাড়া, মুসলমান পাড়া, পশ্চিম পাড়া, কৈবর্ত পাড়া, সকলকে জানাতে হলো আমি এসেছি। আর যার কাছে যা আদায় যেন দিয়ে যায় রায়বাড়ির চণ্ডী মণ্ডপে এসে। সারা গাঁয়ের লোক জ্বরে ধুকছে, নজর দিয়ে দেখাও করে গেল কেউ কেউ। সবাই বললে, এবার মা ঠাকুরনকে এই নিয়ে রেহাই দিতে বলুন হুজুর। জর্জারির জন্য এবার আমরা ক্ষেত খামার দেখতে পারিনি, বিলের কলমি শাক খেয়ে বেঁচে আছি শুধু, হাতে কিছুই নেই হুজুর। রাঙা জ্যাঠাইমা শুধু এক জায়গায় বসে থাকে দিনরাত। চণ্ডীমণ্ডপ থেকে শুনতে পাই বুড়ি চিৎকার করে বলছে, অ বৌমা, বৌমা, বলি গেলে কোথায়? আমাকে ঘরে তুলে দাও, রোদে পিঠ পুড়ে গেল যে। মণি এসে ডাকে, কাকাবাবু খেতে আসুন, মা ভাত দিয়েছে। খেতে বসে রাঙা জ্যাঠাইমা দূর থেকে বলে, কি দিয়ে এইবার খাবে বাবা তুমি? দুধ নেই, মাছ নেই, পোড়া দেশে আকাল পড়েছে একেবারে। আমার চোখ গিয়ে সংসার একেবারে নয় ছয় হয়ে গেল বাবা, কেবল অপচ নষ্ট হচ্ছে সব। তারপর আবার বলে, ফটিক বলে, মা তুমি চুপ করে বসে থাকো এক জায়গায়, তোমায় কিচ্ছু করতে হবে না। তা কি পারি বাবা? আমরা সেকালের মানুষ, একা হাতে খাড় কেচেছি, ধান সেদ্ধ করেছি, মুড়ি ভেজেছি, শ্বশুর শাশুড়িকে খাইয়েছি, হাঁড়িও ঠেলেছি। আর ওই সব আজকালকার বউ ধিন ধিন করে সারাদিন কেবল নেচে বেড়ায়। এই যে তুমি এসেছো, তা কি খাবে না খাবে? তারপর আমি একটা অন্ধ মানুষ, কোনো কিছু চোখেও দেখো না, শুধু দেই দেই করে নাচলেই হলো? তা আর দুটো ভাত নেবে বাবা? তারপরেই হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, অ বৌমা, বৌমা, কোথায় গেলে? বলি, অ বৌমা। সারা দিনরাত রাঙা জ্যাঠাইমা বৌমাকে ডাকে। অন্ধ শাশুড়ি, 3-4টে ছেলে মেয়েদের তদারক, তারপর রান্না করা, ঘরদোর উঠোন ঝাড় দেওয়া, ধান সেদ্ধ, মুড়ি ভাজা, বাসন মাজা। সারাদিন নীরু বৌদির কাজের শেষ নেই। অনেকদিন রাতে পুকুর ঘাটে লম্ফ জ্বলতে দেখেছি একটা, আর লম্ফর সামনেই ঘোমটা দেওয়া ঝাপসা একটা মূর্তি। খসখস করে বাসন মাজার শব্দ শুনতে পাই অনেক রাত পর্যন্ত। সেই দিন খেয়ে আসবার সময় আতা গাছটার পাশে আসতে দরজার কাছ থেকে আবার ডাক এলো, ঠাকুরপো। পেছন ফিরতেই দেখি একগোলা ঘোমটা দিয়ে নীরু বৌদি দাঁড়িয়ে, হাসি হাসি মুখ। বাঁ হাত দিয়ে ঘোমটাটা আরও একটু টেনে বললে, আমার একটা কাজ করে দেবেন ভাই ঠাকুরপো? একটু অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, কি কাজ বলুন বৌদি, নিশ্চয়ই করে দেব। তেমনি ঘোমটা টেনে হাসতে হাসতেই বললে, এখন না ভাই, রাত্রিরে। আপনার সময় হবে তো? 5 নয় 10 নয়, প্রায় 15 বছর আগেকার কথা। আমারও সেই সময় কম বয়স। এখনও মাঝে মাঝে নানান কাজকর্মের ভিড়ে নীরু বৌদির কথা মনে পড়ে। নিতান্তই আটপৌরের সংসার, কোথাও সচ্ছলতার কোনো নিদর্শন নেই। একটা শাড়িকে খাড় কেচে শুকিয়ে পড়তে হতো, বাসি কাপড় ছেড়ে কাঁচা কাপড়ে বিধবা শাশুড়ি রান্না সারতে হতো সকাল সকাল। তারপর ঘুম থেকে উঠতে না উঠতেই ছোট একপাল ছেলে মেয়ে তদবির তদারক। ভাসুর কাজ করতো বিদেশে জমিদারি ছেড়েস্তায়। সপ্তাহে কখনো একবার আসতো বাড়িতে, আর মাসকাবারি গুড়, তেল, নুন, হলুদ, মশলা
সব এনে দিত। আবার কখনো 1 মাসের ধাক্কা, কোনো খবর নেই। কোথায় আছে, বেঁচে আছে কিনা তাও জানবার উপায় নেই। রাত দুপুরের সময় হয়তো পুকুর ঘাটে বাসন মাজতে বসেছে, খাওয়া দাওয়া সেরে ছেলে মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে নিজেও খেয়ে নিয়েছে। এমন সময় গোলাম মোল্লার গাড়িতে মাল বোঝাই নিয়ে হাজির হলো ফটিকদা। মা জেগে উঠেছে, আর উঠেই কান্না। বলে, দরকার নেই মা অমন চাকরিতে, একটা কাকের মুখে একবার খবরটা পর্যন্ত নিস নে, আমি মরলুম কি বাঁচলুম। তা ফটিকদা মাতৃভক্ত ছেলে, মার জন্য পান সুপুরি, খই, আখের গুড় এনেছে সঙ্গে করে। সব একে একে নামিয়ে বলে, কেমন আছো মা আজকাল? বুড়ি তখন আরও কান্না রাখতে পারে না, বলে, এবার কোন দিন এসে দেখবি মরে গেছি। কৈবর্ত পাড়া ছেলেরা কাঁধে করে গাঙের ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে, তখন আমাকে আর দেখতে পাবি না। ফটিকদা গাড়ু নিয়ে হাত পা ধুতে ধুতে বলে, কেন, তোমার আবার কি হলো? হবে আবার কি, আমার মরণ হলেই তো বাঁচি। তাই এই কথার পর ফটিকদার আর কিছুই বলার থাকে না। নিজের মনেই একবার জিজ্ঞেস করে, মালোপাড়ার কেদার সর্দার কেমন আছে মা? সেইবার বাতের অসুখে মরমরও দেখেছিলাম। তারপর একটু থেমে বলে, পশ্চিম পাড়ার উমেশ ঢালির ছেলেটার সান্নিপাতিক জ্বর হয়েছিল, কেমন আছে শুনেছ নাকি কিছু? মা বলে, আমি মরছি বলে নিজের জ্বালায় কার খবর রাখি বল? আমার কে আছে যে খবর নেয়? কটা ছেলে কটা বউ আছে শুনি? তুই পড়ে রইলি বিদেশ বিভুঁয়ে, আর আমার অমন সোনার বউ, সেও রইল না। আর একটা ছেলে ছিল, তাও চলে গেল বিবাগী হয়ে, ওই অলক্ষণে বউটের জ্বালায়। তারপর চোখে জল মুছে কান্না থামিয়ে বলে, যিনি আছেন তিনি তো পটের বিবিটি, আমার সাহস কি ওকে হুকুম করি? রেঁধে দেয় বলে তাই কত খোঁটা। ফটিকদা বলে, তা ছোট বৌমা তো তোমার সেবা করে মা। আর কানে কথাটা যেতেই শাশুড়ি লাফিয়ে ওঠে, যেন সাপ দেখে আঁতকে ওঠার মতন। বলে, সেবা করবে আমাকে? তবেই হয়েছে, পেয়েছে আমার মতন শাশুড়ি, তাই। নইলে নইলে যে কি তার বলা হলো না। ছোট বউ এক গোলা ঘোমটা দিয়ে সামনে গরম তেলের বাটি নিয়ে হাজির হলো। বলে, আপনার মালিশের তেলটা এনেছিলুম মা, একটু মালিশ করে দেব? তেলে বেগুনে জ্বলে উঠল রাঙা জ্যাঠাইমা। বলে, দেখ, এই তোকে দেখে এখন শাশুড়ি সোয়াগ হচ্ছে। রোজ এই বললে বিশেষ করবে নে ফটিক, দিন হাত তেল করে মরেছি। বলি, কথা বলতে কষ্ট হয়, একটু মালিশ করলে যদি সারে তবু। তা তেলটা গরম করে দিলে আমি নিজেই মালিশ করে নিতে পারি, তাও পাইনি। এখন তোকে দেখেছে আর আমায় সোয়াগ করতে এসেছে। ছোট বউ ঘোমটার ভেতর থেকেই বলে, সন্ধেবেলা যে আমাকে আপনি বললেন শোবার আগে তেলটা মালিশ করে দিতে, তাই তো। চোপড়া করো না মা, শাশুড়ির সঙ্গে চোপড়া করতে নেই, শাশুড়ি গুরুজন হয়। চোপড়া করলে আমার আর কি মা, তোমারই জিভ ফসে যাবে। আমি তোমার ভালোর জন্যই বলি। তারপর আবার খানিকটা কেঁদে নিয়ে বলে, কপালই মন্দ আমার, নইলে জিজ্ঞেস করো ওই ফটিককে, ওই সাক্ষী আছে। সোনার বউ ছিল আমার, মুখের কথা খুঁজতে না খুঁজতে সব কিছু হাজির করতো সে। আমারই কপাল, নইলে নিজের পেটের ছেলে কিনা বিবাগী হয়ে যায়। কিসের দুঃখ ছিল তার বলো? অনেক পাপ করেছিলুম মা। তা ছোট বউ শাশুড়িকে চেনে, তবুও গরম তেলটা নিয়ে শাশুড়ির বুকে মালিশ করতে গেল, কিন্তু তার আগেই শাশুড়ি তেলের বাটিটা ছুঁড়ে ফেলে দিলেন উঠোনের মাঝখানে।
বলে, আমার মালিশটাই কি না বড় হলো এখন? দেখছিস রে ফটি, দেখ, তুই তো বিদেশে থাকিস, আমি কি সুখে ঘর করি তুই দেখ। আমার ছেলে বিদেশ থেকে খেটে খুটে এলো, খিদে বাছার প্রাণ আয়ঠাই করছে, তার ভাতটা আগে চড়িয়ে দেবে নাকি আমার মালিশ? ছেলে তো আর পেটে ধরলে না, নারীর টান বুঝবে কেমন করে মা? বউ বলে, ভাতটা নামিয়েছি, এইবার ঝোলটা চড়ালুম মা। ফটিক হয়তো সব শুনছিল, বলে, না না, আমার জন্য আর রাঁধতে হবে না মা, আমি তো খেয়ে এসেছি কেষ্টগঞ্জ থেকে। ওই শশী বিশ্বাসের সঙ্গে দেখা হলো, না খাইয়া ছাড়লে না তারা, বলতেই ভুলে গেছি। মা আরও কেঁদে উঠল। তা তো খেয়ে আসবেই বাছা, জানোই তো বাড়িতে কেউ নেই। আমার চোখ থাকলে কি আর সংসারের এই দশা হয় বাছা? মরুক ঝরুক সব ভেসে যা, গোল্লাই যা। ছোট ছেলেটাও গেছে, এবার তুও বিভাগী হয়ে যা। আমি আর কটা দিনই বা, আর তারপর ওই রাগ খুশি। বলি, ও বৌমা, বলি শুনছো? ও বৌমা। এমনি প্রত্যহ। খেতে বসে মণি এক একদিন জিজ্ঞেস করেছে, কাকাবাবু আর দুটো ভাত নেবেন? মা জিজ্ঞেস করছে। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি সেই হাসি মুখ। ঘোমটায় মুখ ঢেকে অন্তরালে দাঁড়িয়ে দেখছে। কোনদিন মণি বলে, জানেন কাকাবাবু, আজ মা পড়ে গেছিল। পড়ে গেছিল? কি সর্বনাশ! কোথায়? পুকুর ঘাটে, খুব রক্ত পড়েছিল মাথা থেকে। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কে ওষুধ দিলে? খুব লেগেছে? না না, মার কি লাগে? মা কি ছোট ছেলে নাকি? মা কি কাঁদে খুকির মতন নাকি? শুধুই হাসতে লাগলো। মা বললে, ঠাকুমাকে বলিস না কিছু। আমি ঠাকুমাকে কিছুই বলিনি, শুধু গাঁদা ফুলের পাতা এনে দিলুম মল্লিকাদের বাগান থেকে। মা থেতু করে টিপে লাগিয়ে দিলে কপালে। তা কদিনই আর ছিলাম বোয়ালমুড়িতে। সেইখানে সেই আমার প্রথম আর সেই শেষ যাওয়া। সেই বাঁশঝাড় আর বাদুড়ের রাজ্য, বাত আর সান্নিপাতিকের পীঠস্থান, দারিদ্র আর লাঞ্ছনার কেন্দ্রভূমি। কিন্তু বোয়ালমুড়ি গ্রামের রায়বাড়ির সেই চরিত্রটির কথা আজও ভুলতে পারিনি। নিরুপতি আমাকে আজীবন অনুসরণ করে চলেছে। চোখ বুঝলেই সেই হাসি যেন কানে শুনতে পাই। জ্যাঠাইমা বলতো, মুখ পুরীর হাসি দেখো না, হাসি শুনলে গা জ্বলে যায়। জুয়ান মেয়ের এত হাসি কেন লা? তবু যদি স্বামী ঘরে থাকতো, কোলে ছেলে দিত ভগবান। রাত তখন প্রায় 12টা। একলা একলা বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ যেন বাইরে কার পায়ের শব্দ হলো। নিরুপতির গলা শোনা গেল। ঠাকুরপো, ঘুমিয়ে পড়লে নাকি? শশব্যস্তে উঠে দরজাটা খুলে দিলাম। বললাম, আসুন আসুন বৌদি। এত রাত হলো, আমি তো ভাবলাম আর এলেন না বুঝি। নিরুপতি বললে, এই তো এখন ছাড়া পেলাম ভাই। বাসন মেজে ঘষে মুঝে রান্নাঘর ধুয়ে খুকির কাঁথা বদলে শাশুড়ির মাথার কাছে জলের ঘটি রেখে তবে আসছি। কাজ কি আর কম ভাই? এই বলে হাসতে লাগলো নিরুবৌদি। দেখলাম লালপা শাড়িটা গায়ে বেশ করে জড়িয়ে ঘরে ঢুকছে। আস্তে আস্তে এক হাতে দরজাটা বন্ধ করে দিয়ে নিরুপৌদি বিছানার এক কোণে আলগোছে বসল। বললাম, আপনি বরং ভালো করে বিছানায় পা তুলে বসুন বৌদি, আমি এই চেয়ারটাতে বসছি। নিরুবৌদি বললে, তবেই হয়েছে, এত খাতির আর করবেন না আমাকে। ভারী তো 2 দিনের জন্য এসেছেন, শেষে ফিরে গিয়ে বলবেন এমন দেশে গিয়েছিলুম, খাতির যত্ন কিচ্ছু জানে না, জঙ্গলি মানুষ সব। বাড়ি গিয়ে বোয়ালমুড়ির নিন্দে করবেন খুব। তা বলে আপনার নিন্দে কিন্তু কেউ করতে পারবে না, তা আমি বলে দিচ্ছি বৌদি। নিরুবৌদি বললে, আপনাদের তো মুখের কথা, আপনাদের খুব চেনা আছে,
কলকাতার লোক কি কম নাকি? কলকাতার লোকেরা বুঝি খুব খারাপ বৌদি? নীরু বৌদি গালে হাত দিয়ে হাসতে লাগলো। উমা, আমি কি তাই বললুম নাকি? আমি আবার কখন খারাপ বললুম আপনাকে? আমি বলে কত ভাবছি আপনার হয়তো খেয়ে পেট ভরছে কি না। কী দিয়ে যে রোজ ভাত দিই তাই ভেবে পাই না। এক মুহূর্তে মুখের ভাব বদলে গেল নীরু বৌদির। দূরে বাঁশঝাড়ের আড়াল থেকে একটা শেয়াল ডেকে উঠল, তারপর একসঙ্গে অনেকগুলো শেয়ালের সমবেত কণ্ঠ। চকিতে যেন নীরু বৌদি সম্বিত ফিরে এলো। বললাম, কই আপনার কাজের কথাটা তো বললেন না? নীরু বৌদি বললে, আপনাকে একটু কষ্ট দেব ভাই, কিছু মনে করবেন না যেন। না না, কষ্ট কিসের, আপনি বলুন না কি কাজ। নীরু বৌদি যেন তবুও দ্বিধা করতে লাগলো। বললে, সত্যি বলছেন? কিছু মনে করবেন না আপনি? সত্যি বলুন, 3 সত্যি করুন। আগে বলুনই তো কী কাজ। নীরু বৌদি বললে, না ভাই, কাউকে আমি কষ্ট দিতে চাই না। কষ্ট দিলে তো আমারই লোকসান বলুন। পরকে কষ্ট দিলে তো পরের জন্মে আমাকেই কষ্ট পেতে হবে। আর কেউ জানুক না জানুক, চিত্রগুপ্তের খাতায় তো সব হিসেব লেখা থাকবে। আমি কিছুই বললাম না, শুধু বললাম, আপনাকে যে সবাই কষ্ট দেয়? নীরু বৌদি যেন অবাক হয়ে গেল। বললে, কই, কে কষ্ট দেয়? বললাম, কেউই কষ্ট দেয় না আপনাকে। দিগ্গে কষ্ট? আমি তো কষ্ট বলে মনেই করি না ভাই। এ জন্মে যে কষ্ট দেবে পরের জন্মে সেই ভুগবে। আমি হয়তো আগের জন্মে পরকে কষ্ট দিয়েছিলুম, কিন্তু ভগবান তো সব দেখছেন মাথার উপর থেকে। বলুন, দেখছেন না ঠাকুরপো? সেদিন ভগবানের অস্তিত্ব নিয়ে হয়তো তর্ক করতে পারতাম, কিন্তু নীরু বৌদির সামনে বসে আমার সমস্ত বিশ্বাস অবিশ্বাস সন্দেহ দ্বিধা কোথায় যেন অন্তর্ধান হয়ে গেল এক নিমেষে। সেই মধ্যরাত্রির অন্ধকার পরিবেশে চারিদিকের বাঁশঝাড় আর বাদুড়ের পীঠস্থানে এক স্বল্প আলোকিত চণ্ডীমণ্ডপের ভেতর বসে নীরু বৌদির সঙ্গে তর্ক করবার দুষ্প্রবৃত্তি আমার মনে হলো না কেন, তার কারণ হয়তো ভূভারতে কেবল আমিই জানি। হঠাৎ নীরু বৌদি বললে, যাক, কাজের কথাটা বলি ভাই এবার। বলি সেমিজের ভেতর থেকে একটা 3 পয়সা দামের জোড়া পোস্টকার্ড বার করলেন নীরু বৌদি। বলে, রাধুর মাকে দিয়েই পোস্টকার্ডখানা কিনে এনেছিলুম, কিন্তু লেখার অভাবে এতদিন পড়ে আছে শুধু। এতে একটা চিঠি লিখে দেবেন ভাই। পোস্টকার্ডখানার চেহারা দেখে আরও অবাক হয়ে গেলাম। বহুদিন অব্যবহারের থাকায় ধুলো ময়লা পড়ে কালো হয়ে গেছে। এখন লিখতে গেলে কালি চুপসে যাবে। বললাম, কবেকার কেনা এটা, ক বছর আগে? নীরু বৌদি বললে, ক বছর তা কি আর মনে আছে? আমি যদি লেখাপড়াই জানতাম তাহলে তো আমার ভাবনা। পোস্টকার্ডখানাকে টিপে টেনে সোজা করে নিয়ে বললাম, কাকে লিখতে হবে? আমার মাকে। ঠিকানা কি? লিখুন আমার ভাইয়ের নাম, শ্রীযুক্ত মাখনলাল ভট্টাচার্য, আর ওপরে লিখুন মায়ের নাম। কোন পোস্ট অফিস? বড়মাতলা, নেবুতলা বাড়ি পৌঁছে। ওই লিখলেই চিঠি চলে যাবে। আমার নিজের হাতে পোতা লেবু গাছ কি না, এই এত বড় বড় লেবু হয় দেখুন, এই এত বড় বড়। জানেন ঠাকুরপো, পান্তা ভাত দিয়ে কচলে খেলে কি তার স্বাদ হয়, কি বলবো ভাই। মাখন বলতো ওটা নাকি ওর নেবু গাছ, আর আমি বলতুম আমার। তাই নিয়ে ঝগড়া বেঁধে যেত শেষকালে। তারপর একটু থেমে নীরু বৌদি বললে, আচ্ছা আপনি বলুন তো ঠাকুরপো, হারানি ওদের বাগান থেকে নেবু গাছের চারাটা নিয়ে আমাকে দিলে, আমি আমাদের বাগানে ওটা পুঁতলুম, আর উনি কেবল বাগানে জল দিয়েছেন, তাতে গাছটা ওর হয়ে গেল? বলুন তো, আপনি বিচার করুন তো ঠাকুরপো। বললাম, চারা যখন আপনি পুঁতেছেন তখন গাছও আপনার বই কি? নীরু বৌদি বললে, তা মাখন কি আর সেই কথা শুনবে?
ওর গায়ে জোর বেশি, আমাকে ঢিপ ঢিপ করে কিল মারতো কেবল। আর তাই না দেখে মার কাছে আমিই বকুনি খেতাম। মা আমাকেই বলতো, তোরই তো দোষ রাক্ষসী, তোর 2 দিন বাদে বিয়ে হবে, শ্বশুর ঘর করবি, স্বামী হবে, ছেলে পুলে হবে, কোন লজ্জায় বেটা ছেলের সঙ্গে ঝগড়া করিস। শুনলেন মার কথা? বিচারটা একবার দেখলেন তো ঠাকুরপো? বললাম, তা তো বটেই। নিরুবতী বললে, তারপর আমার বিয়ের দিন? আমার তো সবে তখন 10 বছর বয়স। বাইরে বর এসেছে, হারানিরা এসেছে বর দেখতে। আমি চুপি চুপি হারানিকে জিজ্ঞেস করলুম, আমার বরকে কীরকম দেখতে রে? খুব ছোট তো তখন, কাকে বলে বর কাকে বলে বউ কিছুই জানি না। মার কানে গেছে কথাটা। সে কি বকুনি ঠাকুরপো, বলে, মুখ পুরি, লজ্জা সরম নেই? এখন থেকেই বর্বর শিখেছ? শ্বশুরবাড়ি গিয়ে খাবেন লাথি ঝাঁটা। শাশুড়ি যখন চুলের মুঠি ধরে মারবে, যখন কেঁদে কুল পাবে না, তখন আমার কথা মিষ্টি লাগবে। ওই মেয়ে আমাকে না মেরে ছাড়বে না। এই সব। তারপর একটু থেমে আবার বললে, আচ্ছা আপনি বলুন তো ঠাকুরপো, 10 বছর বয়সে অত বুদ্ধি কারুর হয় বলুন? এখন না হয় বুঝেছি, মা আমার ভালোর জন্যই সব বলতো, আমাকে যাতে শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসে তাই এত শেখাতো। তখন কি আর অত সব বুঝতুম? এখন বুদ্ধি হয়েছে, এখন সব শিখেছি, তাই তো মার জন্য কেবল মনটা কেমন করে। মা বলে কথা, মার তুল্য কি কেউ আছে নাকি সংসারে? বলুন ঠাকুরপো। বললাম, তা তো বটেই। নিরুবতী হঠাৎ আবার সচকিত হয়ে উঠল। বলে, যাকগে, ওসব বাজে কথা, আপনি লিখতে আরম্ভ করুন। বললাম, কি লিখব? লিখুন, তোমার জন্য আমার খুব মন কেমন করে, আমি তোমার কথা কেবল ভাবি, তোমাকে কেবল দেখতে ইচ্ছে করে, এই সব লিখুন। লিখলাম। বললাম, তারপর? নিরুবতী বললে, কি লিখলেন পড়ুন তো একবার। পড়লাম। নিরুবতী বললে, ঠিক হয়েছে, এইবার লিখুন হারানির কথা। হারানি কোথায়, শ্বশুর বাড়ি না বাপের বাড়িতে, বাপের বাড়িতে আসে কি না, হারানির ছেলে পুলে কটা। আর লিখুন মাখনকে পাঠিয়ে আমাকে যেন একবার নিয়ে যায়, আমার বাপের বাড়ি যেতে বড় ইচ্ছে করে। খরচপত্রের জন্য ভাবনা নেই, আমার হাতে রুলিটা বাঁধা রেখে আমি গাড়ি ভাড়া জোগাড় করব। তোমার জন্য একজোড়া থান কিনে রেখেছি, আর মাখনের বউয়ের জন্য বেগুন ফুলি শাড়ি একখানা। আর এইখান থেকে যাবার সময় মাখনের ছেলে মেয়েদের জন্য ওই বোয়াল মুড়ির চিনির পাকের মুড়কি বাতাসা 2 হাঁড়ি নিয়ে যাব। আর বেশি দিন তো এই সংসারে থাকতেও পারবো না। তারপর একটু থেমে ঝুঁকে বললে, কি লিখলেন পড়ুন তো একবার ঠাকুরপো। ক্রমে অনেক রাত হয়ে এলো। আরেকবার শেয়ালের দল বাঁশঝাড়ের অন্ধকারে চিৎকার করে আরেক প্রহর রাত ঘোষণা করতে লাগলো। বললাম, আর কি লিখব বলুন। নিরুবতী বললে, আর লিখুন। বলতে গিয়ে হঠাৎ থেমে গেল নিরুবতী, কি যেন কান পেতে শুনছে। বললে, এক্ষুনি আসছি ঠাকুরপো, খুকি উঠেছে, যাই, আবার নইলে বিছানা ভাসিয়ে দেবে। এই বলেই হুড়মুড় করে উঠে পালিয়ে গেল। বোয়ালমুড়ি গ্রামে প্রথম যেদিন গিয়েছিলাম, তখন তার বাইরে থেকে কেবল ডোবা, মশা, বাত, সান্নিপাতি, লাঠি, কাশি, বাঁশঝাড় আর বাদুড় দেখেছি। কিন্তু সেই মুহূর্তে, সেই মধ্যরাত্রির অন্ধকারে রায়বাড়ির চণ্ডী মণ্ডপে বসে মনে হলো বোয়ালমুড়ির গ্রাম যেন বড় সুন্দর, বড়ই মধুর। একটিমাত্র মানুষের জন্য বোয়ালমুড়ি গ্রামের সব কিছু যেন আজ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠল। আমি শহরের মানুষ, সিনেমা, রেডিও, ট্রাম, বাস অধ্যুষিত অঞ্চলের অধিবাসী, কিন্তু তবু সেই মুহূর্তের জন্য কলকাতা শহরকেও যেন বোয়ালমুড়ির চেয়ে বড় ছোট মনে হলো, সংকীর্ণ মনে হলো, অপরিসর,
অনুদার মনে হলো। হঠাৎই বৌদি আবার ঘরে ঢুকেছে। বললে, ঘুমিয়ে পড়লেন নাকি ঠাকুরপো? বললাম, যদি আপনার কষ্ট হয় তাহলে থাক না বৌদি, আমি তো আরও 2 দিন আছি। আপনার এই চিঠি আমি শেষ করে তবে যাব। না ভাই, চিঠিটা আজকে অনেক দিন পর লিখছি। অনেক দিন মার কোনো খবর পাইনি কি না, বড্ড মনটা কেমন করছে। তা মা এখনও তো একটা চিঠি দিতে পারে বলুন। তুই 3টে পয়সা খরচ করে 2 ছত্তর লিখতে পারিস না? মেয়ে মানুষ তো নয়, বুঝবি কি? আর বুঝলুম না হয় যে তোর অবস্থা ভালো নয়। আমাকে নিয়ে গিয়ে খাওয়াবার পয়সা নেই তো, ধার ধর করে যজমানদের কাছ থেকে ভিক্ষে করে অতগুলো ছেলেপুলেকে নিয়ে সংসার চালাতে হয়। কিন্তু 3টে পয়সার তো মামলা, সেই 3টে পয়সা না হয় আমিই দিয়ে দিতুম। বলতে বলতে নিরুপদি কিছুক্ষণ থেমে গেল, তারপর খুব খানিকটা হেসে নিলে। বলে, আসলে তা নয়। আসলে কি জানেন ঠাকুরপো? বললাম, আসলে কি? আসলে অভিমান হয়েছে আমার ওপর। আপনার ওপর অভিমান? হ্যাঁ, আসলে অভিমান ছাড়া আর কিছুই নয়। আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। ভাসুর জমিদারি সেরেস্তায় কাজ করেন, আমার হাতে সংসার খরচের টাকা জানে তো সব তারা। আমি কেন পাঠাই না কিছু তাদের সংসারে? এই হয়েছে আসল ব্যাপার, জানেন? তা আপনি তো দেখছেন ঠাকুরপো, রায়বাড়ির অবস্থা কেমন। যখন বলবালা অবস্থা ছিল তখনকার কথা আলাদা ছিল, কিন্তু এখন তো দেখছেন কি দিয়ে যে আপনাকে ভাত দিই তার ভাবনাতেই অস্থির আমি। গুড়মুড়ি দিয়ে ছেলে মেয়েদের না হয় কিছুদিন ভোলালাম, কিন্তু ওই বুড়ি মানুষ শাশুড়ি, ওকে কি করে বোঝাই বলুন তো? উনি তো কিছুই বোঝেন না। আর আমার নিজের সংসার বলতে তো কিছুই নেই, বলুন আছে? বললাম, কেন নেই কেন বলছেন? আপনার ভাসুরের ছেলেমেয়েরাই তো আপনার নিজের ছেলে মেয়ের মতন, তারা তো আপনাকে মা বলেই ডাকে। তা হোক, হাজার হলেও পেটের ছেলে আর পরের ছেলে সে তো আর এক জিনিস নয়। আমার যা যখন ছিল বলতো, তুই বেশ আছিস ঝাড়া ঝাপটা, কোনো ঝামেলা নেই। কিন্তু সেই যাই এখন কোথায় গেল, আর আমি বা কোথায়? ওদের নিয়েই তো আমার এখন সংসার। আমার ভাসুর তো শুধু এসে দেখে মাসে মাসে টাকা পাঠিয়ে দেন, কিন্তু সব ঝামেলা তো আমাকেই পোয়াতে হয়, তা সে যার ছেলেই হোক আর নিজের ছেলেই হোক। বললাম, কিন্তু মার কাছে যে যাবেন বলছেন, এদেরও কি নিয়ে যাবেন নাকি সঙ্গে? না হলে ওদের কে দেখবে? নিরুপতি কেমন যেন ম্রিয়মান হয়ে এলো। বললে, তাও ভাবি একবার ঠাকুরপো, বলি তো যাবো বাপের বাড়ি, কিন্তু আমি গেলে ওদের কে দেখবে? আমি যদি এমনিতেই একটু সামনে না থাকি তো ওরা অস্থির, কে ওদের জামা পরিয়ে দেবে, খাইয়ে দেবে, নাইয়ে দেবে। তারপর একটু থেমে বৌদি বললে, বয়েই গেল আমার, কে ওদের কথা ভাবে? দেখছেন তো ঠাকুরপো এই সংসারের অবস্থা, যার যার তার তার। ওরা যখন বড় হবে তখন তো বুঝবে আমি ওদেরকে, কেউই তো নয় বলতে গেলে। বলতে বলতে হঠাৎ থেমে বৌদি বললে, খুকু কাঁদছে না? আমিও কান পাতলাম। বললাম, কই, কেউ তো কাঁদছে না। ওই দেখুন। আমার কেবল ওই রকমই হয়, মনে হয় ঘুমোতে ঘুমোতে যদি খুকু খাট থেকে পড়ে যায়। রাত্রিরে ঘুম নেই, দিনেও শান্তি নেই। আমার যা মরে গিয়ে আমাকে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে রেখে দিয়ে গিয়েছে ভাই। আমি এই সংসার থেকে পালাতে পারলে বেঁচে যাই, মনে হয় যেখানে দু চোখ যায় পালিয়ে যাই। কিন্তু ওই ছেলেরা, ওই অন্ধ মানুষ বুড়ি শাশুড়ি, সামনে তো দেখছেন আমাকে কত বকুনি, আর একটু চোখের আড়াল হলেই ডাকবেন, বৌমা, বৌমা, ও বৌমা, ও বৌমা। ওনার মুখে বুড়ো বয়সে একটা ভগবানের নাম পর্যন্ত নেই, রাধাকৃষ্ণরও নাম নেই, কেবলই হা বৌমা, হার বৌমা। বৌমা যেন হয়েছে ওনার জপ তপ।
হঠাৎই নীরুবৌদি বললে, যাকগে, যত বাজে কথা। আপনি দুদিনের জন্য এসেছেন আর আপনাকে নিজের কথা শুনে যত কষ্ট দেওয়া। ছি ছি, আপনারও ঘুম হলো না। বললাম, আমার আর কি এমন কষ্ট? আপনাকেই তো সেই ভোর রাত্রিরে উঠতে হবে আবার। নীরুবতী তেমনই হাসতে হাসতে বললে, আমার কথা ছেড়ে দিন ভাই ঠাকুরপো। আমি তো পুকুরঘাট, গোবর নিকোনো আর রান্নাঘর এসব নিয়েই ভূতের বেগার খেটে মরব সারা জীবন। অথচ কার যে সংসার আর কে যে খেটে মরে তারই কোনো হিসেব নিকেশ হলো না আজ পর্যন্ত। তা যাক, চিঠিখানা একবার সমস্তটা পড়ুন তো, কি লিখলেন শুনি। সমস্তটাই পড়লাম। নীরুবতী ঝুঁকে পড়ে মন দিয়ে সমস্তটা শুনলেন। তারপর চিঠিখানা নিয়ে উঠল। উঠে ঘোমটাটা ভালো করে টেনে দিলে মাথায়। বললে, অনেক রাত করে দিলুম আপনার। মনে মনে গালাগালি দিচ্ছেন তো খুব? ছি ছি, আপনার মতো একজন বৌদি পেলাম, লাভ তো আমারই। লাভ যা বুঝতেই পারছি, একদিন মনের মতো করে ঠাকুরপোকে কি খাওয়াবো সে ক্ষমতাই ভগবান দিলেন না। কি আর বলবো। কটা বাজলো দেখুন তো আপনার ঘড়িতে। ঘড়ি দেখে বললাম, 2টো বাজতে। উহ, কত অপরাধী যে করছি, আমার পাপের আর শেষ নেই সত্যি। আচ্ছা, আসি ভাই। এই বলে নীরুবৌদি ঘরের বাইরে চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললে, মণি বলছিল আপনি নাকি আসছে মঙ্গলবার চলে যাচ্ছেন। হ্যাঁ, আর কতদিন আপনাকে কষ্ট দেব? ইস, ভারী তো কষ্ট দিচ্ছেন। এমনি কষ্ট মাঝে মাঝে দিলে তবু বাঁচি। তারপর যখন বিয়ে থা করবেন তখন তো বোয়াল মুড়ির কথা একেবারেই ভুলে যাবেন। কি জানি কি হলো আমার। বললাম, না বৌদি, কত দেশেই তো ঘুরি, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, কাশী, গয়া, কিন্তু বোয়াল মুড়িতে এসে যা লাভ হলো তা কোথাও হয়নি বৌদি। নীরুবৌদি বোধহয় হাসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ হাসি থামিয়ে বললে, আচ্ছা ঠাকুরপো, একটা কথা বলি, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন না, অনেক তীর্থস্থান? বললাম, হ্যাঁ, পিসিমাকে নিয়ে অনেক জায়গা তো ঘুরতে হয়েছে। নীরুবৌদি বললে, মথুরা গেছেন? কাশী, বৃন্দাবন, জগন্নাথ ক্ষেত্র? বললাম, হ্যাঁ। ওখানে অনেক সাধু সন্ন্যাসী আছেন না? তা হয়তো আছেন, কেন বলুন তো? নীরুবৌদি যেন একটু থতমত খেয়ে গেল। বলে, না, এমনি বলছিলুম, তীর্থক্ষেত্রেই তো সাধু সন্ন্যাসীদের ভিড় হয়। হঠাৎ নীরুবৌদির চোখের দিকে চেয়ে যেন কেমন অবাক হয়ে গেলাম। মুখের সেই হাসি যেন কোথায় মিলিয়ে গেল। নীরুবৌদির এই চেহারা যেন আমার অচেনা। নীরুবৌদি যেন এখন আর মেয়ে নয়, মা নয়, গৃহিণী নয়, এমনকি বৌদিও নয়। হঠাৎই যেন নীরুবৌদি এক নিমিষে এক নারীতে রূপান্তরিত হয়ে গেছে। আর শুধু নারীও যেন নয়, বধূ, বউ, কোনো এক বিভাগীর বউ। এতদিনের মধ্যে এমন রূপ যেন আজ প্রথম দেখলাম। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কখন যে নীরুবৌদি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন দেখতে পাইনি। দেখতে পেলাম যখন একটু পরে আবার ফিরে এলেন। হাসতে হাসতে বললে, এই দেখুন ভাই ঠাকুরপো, আমার মাথার ঠিক নেই। আমি আর এই চিঠি কাকে দিয়ে ডাকে ফেলবো ভাই? বরং এটা আপনার কাছেই থাকুক। আপনি যখন সকালবেলা পোস্ট অফিসের দিকে যাবেন এই চিঠিখানা ডাক বক্সে ফেলে দেবেন। চললুম ভাই, ঘরে আবার শাশুড়ির গলা পাচ্ছি। বলতে গেলে জীবনে আমার নীরুবৌদির সঙ্গে প্রথম আর শেষ সাক্ষাৎ। আজ নীরুবৌদি বেঁচে আছেন কিনা তাও বলতে পারবো না। ফটিকদার অন্ধ মা, নীরুবৌদির সেই দজ্জাল শাশুড়ি, তিনিও বেঁচে আছেন কিনা তাও বলতে পারবো না। কারণ বোয়ালমুড়ির সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে পিসিমা মারা যাবার সঙ্গে সঙ্গে। কিন্তু নীরুবৌদির সঙ্গে তার মায়ের যে আর দেখা হয়নি তা আজ সঠিকভাবেই আমি বলতে পারি।
আসলে সেদিনকার সেই অত রাত জেগে লেখা চিঠি আমি শেষ পর্যন্ত ডাক বাক্সেই ফেলিনি, কারণ ফেলতে আমার মানা ছিল। ফটিকদাই আমাকে মানা করেছিল। আজ সেই ঘটনাটা বলি। পরদিন ভোরবেলা, তখনও ভালো করে জাগেনি, একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো রায়বাড়ির চণ্ডী মণ্ডপের সামনে। দরজা খুলে দেখি ফটিকদা। জমিদারি সেরেস্তার কাজ ছেড়ে প্রচুর মালপত্র নিয়ে রাত থাকতেই এসে পড়েছে। জামাটামা গায়ে দিয়ে সকাল সকাল চিঠিটা ডাকে দেব বলে বেরিয়ে পড়েছিলাম। ফটিকদা বললে, ভায়া যে? বললাম, এখন এলেন? গুড়ের নাগরি, কুলো, ডালা, মানকচু, নারকেল কাঁদি, নানা রকমের জিনিস বোঝায় গাড়ি। তারই তদারক করতে ব্যস্ত ফটিকদা। তবু বললে, কেমন আদর আপ্যায়ন হচ্ছে ভায়া? তারপর একটু থেমে বললে, তা প্রাতঃভ্রমণ করতে চললে বুঝি? বললাম, না না, নিরুপদি একটা চিঠি ছিল, ডাক বাক্সে ফেলতে যাচ্ছি, খুব জরুরি। চিঠি? কার বললে? ছোট বৌমার। ফটিকদার মুখের ভাব যেন আমূল বদলে গেল একেবারে। বললে, বড়মাতলায় মাকে লেখা? বললাম, হ্যাঁ, কিন্তু। বললে, দেখি। চিঠিটা হাতে দিলাম। 2-1 লাইন পড়েই কি হলো ফটিকদার, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে 2 হাতে। বললে, এ চিঠি পাঠিয়ে কোনো কাজ হবে না ভাই, কিছু মনে করো না। তবুও অবাক হওয়া আমার আরও বেড়ে গেল। ফটিকদা বললে, ছোট বৌমারই কপালের ভোগ, নইলে কোলে একটা ছেলে পুলেও নেই, আর স্বামীও বিভাগী হয়ে গেল, তার ওপর নিজের মা। তা সে গরিবই হোক আর যাই হোক, মা তো। তা সেই মাও। কি যেন বলতে গিয়ে ফটিকদা থেমে গেল। তারপর বললে, তা সেই মাও আর বেঁচে নেই। ছোট বৌমাকে খবরটা শোনাবো কেমন করে তাই মনে মনে ভাবছিলাম। বড়মাতলায় গিয়েছিলাম প্রজাবিলির কাজে, সেইখানেই খবরটা শুনলাম। এমন পাষণ্ড ভাই একবার আমাদের জানায়নি। একই নানা অশান্তি ছোট বৌমার মনে। এরপর যদি আবার মায়ের মৃত্যুর খবরটা দিই তো। জানি না পরে কোনো দিন নিরুবৌদিকে খবরটা শেষ পর্যন্ত জানানো হয়েছিল কিনা, আর জানার পর মুখের সেই হাসিও বন্ধ হয়ে গেছে কিনা চিরকালের মতো, কিছুই জানি না। বোয়ালমুড়ি থেকে চলে আসবার দিন ইচ্ছে হয়েছিল নিরুবৌদির সঙ্গে একবার দেখা করে আসব। অনেকবার সুযোগও খুঁজছিলাম, কিন্তু ভাসুর বাড়িতে থাকায় সেই সুযোগ আর হয়নি। শুধু কানে এসেছিল শাশুড়ির সেই গলা, অ বৌমা, বলি শুনতে পাচ্ছ? অ বৌমা, বৌমা। শুধু পেরোবার সময় ফটিকদা বলেছিল, তোমাকে তো পিসিমাকে নিয়ে অনেক তীর্থস্থানে ঘুরতে হয় ভায়া, একটা কাজ করবে? বললাম, বলুন। ফটিকদা বললে, আমার তো সময় হয় না, আর সামর্থ্যও নেই আগেকার মতো। তবে আমাদের বাবুরা গিয়েছিল একবার কামাখ্যায়, জানো? বলছিল নাকি আমার ভাইয়ের মতো এক সাধুকে ঘুরে বেড়াতে দেখেছে ওখানে। কে জানে। তারপর একটু থেমে আবার বললে, শুধু ওরাই নয়, ওই বারুইপুরের কৈলাস আচার্যও গেল বছর শ্রীক্ষেত্রে গিয়েছিলেন। তিনিও বলছিলেন অবিকল তোমার ভাইয়ের মতো চেহারা ফটিক, দাড়ি গোঁফ ঢাকা। ধরতে পারলুম না, ফসকে গেল। তা তুমি যদি এদিক ওদিক যাও তো একটু খুঁজে দেখো না ভাইয়া। আমার জন্যে নয়, ওই ছোট বৌমার কথা ভেবেই কষ্ট হয়। হাজার হোক মেয়ে মানুষ তো। তারপর মথুরা, বৃন্দাবন, কাশী, কামাখ্যা, হরিদ্বার, প্রয়াগ, পুষ্কর আবার গিয়েছি। একবার নয়, অনেকবার। পিসিমা যতদিন বেঁচে ছিলেন ততদিন তাকে নিয়ে গিয়েছি, এখন একলাই যাই। ওই মন্দির, ঠাকুর, পুজো পার্বণ ওইসব দেখি আর না দেখি, সাধু সন্ন্যাসী দেখা বাদ দিই না। সাধু দেখলেই পরিচয় করি, হাত দেখাবার নাম করে কোষ্ঠী গণনা ছুতোয়, আর কখনো বা ভোজন করিয়ে আলাপ করবার চেষ্টা করি, ভাব জমাই। কোনো সূত্রে যদি কোথাও বোয়ালমুড়ির গ্রামের ফটিকচন্দ্র রায়ের ভাই নিরুবদির স্বামীর সন্ধান পেয়ে যাই,
আজ আবু পাহাড়ে এসেও অনেক সাধু দেখলাম। গুহা ভর্তি পাহাড়, পদে পদে গুহা, সাধুর শেষ নেই। 300 বছরের উলঙ্গ সাধু, আবার কেউ তানপুরো নিয়ে ধ্রুপদ গেয়ে চলছেন আপন মনে, আর শিষ্য পাশে বসে পোখরাজ বাজাচ্ছেন। আর কোথাও বা গুহার ভেতর ইলেকট্রিক আলো আর রেফ্রিজারেটর। 10 আঙুলে 10টা আংটি পরা, ডবল এমএপাস সিল্কের গেরুয়া পরা এক সাধু প্লেটে করে আঙুর খাচ্ছেন। আর পাশে বসে সিদ্ধি শিষ্যা পাখার বাতাস করে চলছে পরম ভক্তি ভরে। এত বিচিত্র পৃথিবী, এত বিচিত্র এর মানুষ আর মানুষের মিছিল। এর মধ্যেও বোয়ালমুড়ি গ্রামের সেই পাড়া গিয়ে বউটির কথা কিছুতেই আর মন থেকে তাড়াতে পারি না। আমরা এতক্ষণ শুনছিলাম বিমল মিত্রের লেখা বউ। খুব তাড়াতাড়ি আসছি অন্য আরেকটি গল্প কিংবা উপন্যাস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।